এই 10টা 11টা বছর আমি যে মানে আপনাদের জন্য অপেক্ষা করলাম, রাজ্য সরকার আমাকে ঘোরালো, রাজ্য সরকার ঘোরালো তার একটা কারণ, যে তদন্তে যেন কিছু না পাওয়া যায়, কারণ একটা মানুষ মারা গেছে তার 11-12 বছরে কোনো প্রমাণ থাকবে না। কিন্তু আমার অনেক লিখিত প্রমাণ আছে যেগুলো আমি কোর্টকে দিয়েছি, যে উনি মানে লিখে গেছেন যেগুলো, ঠিক আছে। এমনকি উনি যেদিন মারা যান, উনি তো রাত্রি 10টায় মারা যান, উনি সেই দিনই ভোর 5টার সময় উনি মমতা ব্যানার্জিকে একটা চিঠি মেল করেছিলেন যে ওনার প্রাণহানির আশঙ্কা আছে, কারা কারা আছে, কি আছে, সব লিখে চিঠি লিখেছিলাম। সেই চিঠিটাও মমতা ব্যানার্জির কাছে দেওয়া আছে। কোনো উত্তর আসেনি। তারপরে তো সেই দিনকেই রাত্রিবেলা মানে মমতা ব্যানার্জি মেল গেল এখান থেকে, যেদিন মেল গেল সেদিনই রাত্রি 9টার সময় উনি মারা গেলেন। একজন প্রতিষ্ঠিত জন্মলগ্ন থেকেই বলা যেতে পারে তৃণমূল কর্মী ছিলেন তপন দত্ত। তিনি আজকে 14 বছর পার হলো, তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই তিনি খুন হলেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন থাকবে, আপনি এতগুলো দিন পরে বিচার কি আদেও পেলেন? না, বিচার তো আমি পাইনি, বিচার আমি পাইনি। আমি যেটা আজকে 14 বছর ধরে প্রায় লড়াই করে আসছি, সেই লড়াইয়ের ফল হিসাবে আমি সিবিআই তদন্ত পেয়েছি, ঠিক আছে। কারণ হাওড়া কোর্টে যারা আসামি তাদেরকে একদম মানে কি বলবো, একদম ছেড়ে দেওয়া হয়েছে তাদের। হ্যাঁ, বলছে পুলিশ সেরকমভাবে কোনো প্রমাণ দিতে পারেনি, সেই জন্য ছেড়ে দিয়েছে তাদের। সেখান থেকে আমি মামলাটাকে তুলে নিয়ে এসে আমি হাইকোর্টে আমি সিবিআই তদন্ত দাবি করেছিলাম। কারণ প্রথম যে চার্জশিট আমাদের সিআইডি দেয়, সেখানে মন্ত্রী অরূপ রায়ের সমেত বর্তমান ডোমজুড়ের বিধায়ক যে কল্যাণ ঘোষ তার নাম এবং আরও তৃণমূলের অনেক বড় নেতার নাম ছিল, ঠিক আছে। কিন্তু তারা বলেছিল আমাকে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে সিআইডি থেকে। কিন্তু আমরা দেখলাম যে চার্জশিট তারা দেবে বলেছিল, ব্যালিস্টিক রিপোর্টটা নেই এখানে, ব্যালিস্টিক রিপোর্টটা দিয়ে তারা চার্জশিট দেবে। কিন্তু সেকেন্ড চার্জশিট যখন আমরা পেলাম তখন দেখলাম যে সেকেন্ড চার্জশিটে কোনো ব্যালিস্টিক রিপোর্ট নেই, শুধু 8 জনের মন্ত্রীসহ 8 জনের নাম বাদ গেছে, 8-9 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোনো কারণ না দেখিয়ে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে নাম। এখানেই আমাদের আপত্তি যে কেন বাদ দেওয়া হলো। সাপ্লিমেন্টারি চার্জশিটে কোনো কিছু বাদ দেওয়া যায় না। সাপ্লিমেন্টারি চার্জশিট মানেই নতুন যদি কিছু তথ্য আসে সেই তথ্যটা সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকবে। এটা একদম ভুল কাজ করা হয়েছে। সিআইডি হয়তো কারোর নির্দেশে, কারোর চাপে এই কাজটা করেছে, যেহেতু বর্তমান সরকার, হ্যাঁ, আর যারা মেরেছে, হ্যাঁ, যারা কিলার, তারা সব বর্তমান সরকারের সেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য সরকার করতে দেয়নি এদের। একটা প্রশ্ন যদি এখানে উঠে আসে যে মন্ত্রী অরূপ রায়কে আপনি বারবার প্রথম দিন থেকে যেভাবে বলেছেন, আপনার কাছে সত্যিই কোনো এভিডেন্স ছিল, কিসের ভিত্তিতে আপনি তার বিরুদ্ধে আঙুলটা তুললেন? দেখুন, আমার স্বামী যেদিন থেকে এই জলাভূমির লড়াইটা করে সেদিন থেকে আমি ওনার সাথে আছি, কারণ আমিও রাজনীতি করতাম, ঠিক আছে। এক সময় আমি বালি জগাছড়া ব্লকের তৃণমূলের মহিলা মানে প্রেসিডেন্ট ছিলাম, ঠিক আছে। তারপরে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম, হ্যাঁ, এই রকমভাবে রাজনীতিটা আমরা করেছি। তৃণমূল যেদিন থেকে তৈরি হয়েছে, তৃণমূল দলটা, আগে আমরা কংগ্রেস ছিলাম, সেদিন থেকেই আমরা তৃণমূলটা করে আসছি। এবার আমার স্বামী কোথায় কি করতেন না করতেন সেগুলো আমি সেহেতু জানি, আমি তার সাথে পায়ে পা মিলিয়ে রাজনীতিটা করেছি বলে জানি। এবং এই যে জলাটা আছে, এই জলাটা প্রথম কিন্তু অরূপ রায়ই আমার স্বামীকে ডেকে দেখান, বলে তুমি এত সোশ্যাল ওয়ার্ক করো, তুমি এসে তুমি দেখো এখানে একটা জলা বোঝাই করে দিচ্ছে। তা উনি গেছেন, গিয়ে দেখেছেন ঠিক আছে সব হচ্ছে। এবার উনি কী করছেন দেখলেন, কারা বন্ধ করছে, সিপিএমের ছেলেরা তখন কাজ করছিল ওখানে। যাই হোক, ওনার যতটা এখানে ক্ষমতা ছিল সেসব ক্ষমতা দিয়ে উনি সেটা বন্ধ করে দেন, জলাভর্তিটা বন্ধ করে দেন। বন্ধ করে সিপিএমের লোকেরা এখান থেকে চলে যায়। তারপরে কি হয়, তারপরে উনি দেখেন কিছুদিন বন্ধ থাকার পর হঠাৎ অরূপ রায়ের গোষ্ঠীর অন্য লোকেরা, হ্যাঁ, তারা এই জলাটা ভর্তি শুরু করে নতুন করে, ঠিক আছে। তখন উনি খোঁজ নিয়ে দেখেন যে অরূপ রায় এর সঙ্গে জড়িত, অরূপ রায় এবং দলের ছেলেরা এর সঙ্গে পুরোপুরি জড়িত। তখন উনি পেপারে লেখালেখি শুরু করেন, সব করেন, করার পর ওনাকে লেখালেখি সব শুরু করেন। উনি বিভিন্ন রিপোর্টাররা আসে, তারা তদন্ত করে
দেখার পর মমতা ব্যানার্জি একদিন আমাদের যে এখানকার যে আছেন মানে কি বলবো আমাদের এমপি যে আছেন সাংসদ এমপিকে বলেন আপনি তপনকে ডাকুন, তপনকে ডেকে ওর কাগজপত্র দেখুন কি হয়েছে ব্যাপারটা দেখুন, এটা হওয়া উচিত নয়। তখন কল্যাণ ব্যানার্জি ডাকেন ওনাকে, উনি যান কল্যাণ ব্যানার্জির কাছে সমস্ত কাগজপত্র সব কিছু নিয়ে, হ্যাঁ, এবং কল্যাণ ব্যানার্জি আমাদের হয়ে এই জলার বিরুদ্ধে লড়াইটাও করে উনি একটা ইন্টারিম অর্ডার হাইকোর্ট থেকে বের করেন। ঠিক আছে, এই ইন্টারিম অর্ডারটা যে বেরিয়েছে এই অর্ডারটা আমার হাজব্যান্ড উনি সার্ভ করতে গিয়েছিলেন ওই আনমোল অফিসে। আনমোলের সাথে আরও কারা কারা ছিল তাদের অফিস আছে, তাদের অফিসে সার্ভ করতে গেছে, গিয়ে দেখছে ওখানে অরূপ রায় বসে আছে। তখন উনি জিজ্ঞাসা করছেন, দাদা আপনি এখানে কেন? বলছে না আমি তো ওনাদের লয়ার। তখন বললো কী ব্যাপার, আপনি তো ওনার বিরুদ্ধে আমাকে লড়িয়ে দিলেন যে উনি যাতে জলা ভর্তি করতে পারে না করতে পারে, আর আপনি ওদের লয়ার হয়ে গেলেন, এটা কী করে হলো? এই নিয়ে ওনার সাথে বেশ কিছু তর্ক বিতর্ক ওখানে হয়। হ্যাঁ, হওয়ার পরে আমাদের হওয়ার পরে উনি বাড়ি আসেন, বাড়ি এসে উনি যে কোনো একটা চ্যানেলকে, হ্যাঁ, মিডিয়া হাউসকে উনি একটা বিবৃতি দিয়েছিলেন যে ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কেন সেভাবে পার্টির সঙ্গে এখন কাজ করছেন না, যুক্ত নেই। তখন উনি বললো যে আমি মমতা ব্যানার্জির আদর্শে আমি রাজনীতিটা করছি, আমি অরূপ রায় কিংবা কল্যাণ ঘোষ এদের দেখে আমি রাজনীতিটা করি না, যারা ঝান্ডা নিয়ে হাতে, হ্যাঁ, তোলাবাজি করে তাদের সাথে আমি নেই। এই ইলেকশন শেষ, আমারও কাজকর্ম, আমি পার্টির সঙ্গে আর যুক্ত থাকবো না, আমি পার্টি ছেড়ে দেবো এবং আমি যা সোশ্যাল ওয়ার্ক যেগুলো করি আমি সেগুলোই করব। এই ঘটনার পরেই উনি 15 দিনের মধ্যেই মারা যান। তাই আক্রমণের তীরটা সেদিকেই রয়ে যায়, যে কারণে লাস্ট যে বিবাদ সেটা মেটেনি, অমীমাংসিতই রয়ে। হ্যাঁ, অমীমাংসিতই বিবাদ। এবার বহুবার ওনাকে করা হয়েছে, ডাকা হয়েছে, ডেকে বলা হয়েছে তুমি এখান থেকে চলে যাও, তুমি কি চাও, কত টাকা চাও সেটা বলো আমাদের, এবং অনেক প্রপোজাল দিয়েছিল, গাড়ি বাড়ি টাকা এই সে। উনি বললো না আমি আমার এলাকার লোকের সঙ্গে কোনো ঝামেলা করতে পারবো না, কারণ আমি আজকে আমার এলাকার লোক জানে আমার এলাকায় প্রচুর জল হয় বর্ষার সময়, আর সেটা নিয়ে আমি লড়াই করছি। যেমন একটা লড়াই আমরা শুরু করেছিলাম, কিটা শোনা জলাভূমি না, যে এখানে জল জমে সেটা নিয়ে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম। ঠিক আছে, যে জল নিষ্কাশনী ব্যবস্থা এখানে করতে হবে। ঠিক আছে, আর যে জলাভূমিটা ভর্তি হয়েছে জয়পুর বিল, তার মধ্যে 4-5টা খাল ছিল, একটা সুতি খাল, একটা হচ্ছে হাওড়া থেকে যে ড্রেনেজ খাল জ্বালছে বালি দিয়ে সেটা, তারপরে এরকম 4-5টা খাল ওখানে ছিল। ঠিক আছে, তাই উনি এই কথা রাজি হয়নি। উনি বলেছে না, হ্যাঁ, আমি মানুষের কাছে দায়িত্ব নিয়েছি আমরা, হ্যাঁ, যে এখান থেকে জল নিষ্কাশন আমরা করব, সেই জন্য এই জলাভূমি ভরাট হতে দেওয়া যাবে না। সিবিআই তো পেলেন, সিবিআই এর ভূমিকা কি সদর্থক বলে মনে করেন? যে এতগুলো দিন পেরিয়ে গেল, তারপরে তো আমি বলছি সিবিআই তো বিভিন্ন তদন্তই করছে রাজ্যে, এটাও করছেন, এবং এতগুলো দিন পেরিয়ে গেল তাদের ভূমিকা। আমার মনে হচ্ছে সিবিআই কারোর দ্বারা প্রভাবিত। আমি সিবিআইয়ের সাথে যা কথাবার্তা বলেছি, ঠিক আছে, মনে হচ্ছে সিবিআই প্রভাবিত, কারোর দ্বারা প্রভাবিত। কারণ কিছু কিছু কথা সিবিআই আমাকে এমন বলেছে যেগুলো রাজ্য সরকারের কথা, সেগুলোই তারা বলছে। আমি কিন্তু তাদের সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দিয়েছি, তারা যদি ডকুমেন্টস ঠিক করে দেখে তাদের কিন্তু আসামি ধরতে তাদের এতটুকু কষ্ট হবে না। আমি যখন তাদের একটা ডকুমেন্টস দিচ্ছি, আমি বলছি আপনি এই জায়গাটা এটা দেখুন ভালো করে, এই করুন ওই করুন, হ্যাঁ, এখান থেকে গেলে এই রিপোর্ট পাবেন। যেমন আমার স্বামীকে মারা হয়েছে, ওটা 9টা গুলি করা হয়েছে। ঠিক আছে, 9টা গুলি থেকে 8টা গুলি দেহ থেকে বেরিয়েছে, একটা গুলি বেরোয়নি। কিন্তু আমি ডাক্তারের সাথে আলোচনা করেছি, ডাক্তার বলেছেন উনি গুলিতে মারা যাননি, ওনার মাথার এখানে হাঁপড় টাইপের কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে, আঘাত করা হয়েছে। এখানকার পুরো খুলিটা কিচ্ছু নেই, তার একটা গুঁড়ো দানাও পাওয়া যায়নি। এখানকার স্কালটা নষ্ট হয়ে গেছে ওনার। বলো বাড়িটা মেরে তারপরে ওরা গুলি করেছে। ওই মাথায় যে বাড়িটা মেরেছে, বাড়িতেই কিন্তু উনি মারা গেছেন। তখন আমি ওনাদের বলেছি, আমি বলেছি আপনাদের তো ডাক্তার আছে, আপনাদের অনেক কিছু সুবিধা আছে, আপনাদের আমি ফটো দিয়েছি, ওনাদের বুঝিয়ে বলেছি যে আপনারা এটাই তদন্ত করুন, আপনারা দেখুন, আপনারা খোঁজেন,
কিছু বললে ওনারা বলে আপনারা বলুন, আপনারা আমাদের ফোন এনে দিন, নম্বর এনে দিন, আপনারা আমাদের চিনি দিন। কেন আমি করব কেন? তাহলে আমি এত কষ্ট করে সিবিআই তদন্তটা নিলাম কেন? সবই যদি আমি ওনাদের দিয়ে দিই, সমস্ত তথ্য যদি আমি ওনাদের দিই, তাহলে ওনারা কী কাজ করবেন? না, তদন্তকারী সংস্থার কাজ তদন্ত করা, তদন্তে সহযোগিতা করা হচ্ছে পরিবারের কাজ। এইটাই তো আমি তো সহযোগিতা তাদের করেছি, তাদের সমস্ত বলেছি। এবার সেই ডাক্তার কোথায় থাকে, তার ফোন নাম্বার কোথার থেকে পাবো, কি করব না করব, এগুলো তো ওনারা করবেন। এগুলো তো আমাকে কেউ বলবে না, আমাকে কেউ বলবে না। হ্যাঁ, আমি যখন যেভাবে যে মারফত পেরেছি আমি সেই খবর নিয়েছি, জোগাড় করে নিয়েছি সেই সব সময়। কিন্তু এইগুলো তদন্ত করতে গেলে ওনাদের করতে হবে, সেগুলো জোগাড় ওনারা করবেন। কিন্তু ওনারা বারবার আমাকে বলছে আপনি এটা করে দিন, আপনি ওটা করে দিন, আপনি সেটা করে দিন। তাহলে 10 বছর পরে আমি আপনাদের তদন্তটা নিলাম কেন? সেই সমস্ত তথ্য জোগাড় করে তো আমি তো নিজেই সিআইডিকে দিয়ে দিতে পারতাম। আমি জোগাড় করবো কেন? আমি কোর্টকে দিতে পারতাম, আমি নিজে হাতে কোর্টকে দিতে পারতাম। তাহলে আমি আপনাদের কাছে চাইবো কেন? আপনাদের চাইবো কেন? এই 10-11টা বছর আমি যে আপনাদের জন্য অপেক্ষা করলাম, রাজ্য সরকার আমাকে ঘোরালো। রাজ্য সরকার ঘোরালো তার একটা কারণ, যে তদন্তে যেন কিছু না পাওয়া যায়। কারণ একটা মানুষ মারা গেছে, তার 11-12 বছরে কোনো প্রমাণ থাকবে না। কিন্তু আমার অনেক লিখিত প্রমাণ আছে, যেগুলো আমি কোর্টকে দিয়েছি, যে উনি লিখে গেছেন যেগুলো। ঠিক আছে, এমনকি উনি যেদিন মারা যান, উনি তো রাত্রি 10টায় মারা যান, উনি সেই দিনই ভোর 5টার সময় উনি মমতা ব্যানার্জিকে একটা চিঠি মেল করেছিলেন যে ওনার প্রাণহানির আশঙ্কা আছে, কারা কারা আছে, কি আছে, সব লিখে চিঠি লিখেছিলাম। সেই চিঠিটাও মমতা ব্যানার্জির কাছে দেওয়া আছে। কোনো উত্তর আসেনি। তারপরে তো সেই দিনকেই তো রাত্রিবেলা মমতা ব্যানার্জি মেল গেল এখান থেকে, যেদিন মেল গেল সেদিনই রাত্রি 9টার সময় উনি মারা গেলেন। তাহলে কি বলবেন? আমি তো সোজাসুজি এখন আমি এটা বুঝতে পারি, অরূপ রায় ওনাকে খুব ভালোভাবে বুঝিয়েছে যে ওই প্রজেক্টটা ছিল 1,500 কোটি টাকার প্রজেক্ট। ঠিক আছে, 1,500 কোটি টাকার প্রজেক্ট ছিল, তাই প্রজেক্টটা চললে উনি অনেক টাকা পাবেন। হ্যাঁ, এটা ওনাকে বুঝিয়ে দিয়েছেন। আর মমতা ব্যানার্জি তো আমার মনে হয় ওনার খুব লোভী মানুষ উনি। আমি যেটুকু দেখেছি খুব লোভী মানুষ। কারণ এই যে ডাক্তার মারা গেল, অভয়া, আপনারা দেখেছেন অভয়ার মৃত্যুতে কীভাবে সেভ করা হচ্ছে। আসামি যারা তাদের সেভ করা হচ্ছে, কেন করছে? সেটা এক ইনকাম, ওনারই পার্সোনাল ইনকাম ওটা। ঠিক আছে, কিন্তু উনি তো বলেন যে বই বিক্রি করে দল চালাই, এইভাবে 1 টাকা মায়না নেই। উনি বই বিক্রি করে কত বই লিখেছেন উনি, আর সেরকম এই বই কত মানুষ পড়ে, কত মানুষ এই বই পড়ে। উনি বইটা লেখেন কীভাবে? উনি তো একটা কথা ভালোভাবে বলতে পারেন না। একটা কথার স্পষ্ট উচ্চারণ উনি করতে পারেন না, একটা কথা উনি বলতে পারেন না। উনি কি বলেন? 1,500 কেজি নাকি একটা বাচ্চা হয়। 1,500 তিনি সেদিন ডাক্তারদের বলেছে আমি এরকম অনেক অপারেশন করেছি। হ্যাঁ, এখন ডাক্তাররা নাকি দেখে, ওই টিভি দেখে দেখে অপারেশন করে, ফেসবুক দেখে অপারেশন করে। এই সব কথা যিনি বলতে পারেন, তার উপরে তো কোনো শ্রদ্ধা ভক্তি কিছুই থাকে না। আপনার কি আমি একটু জিজ্ঞাসা করবো এভাবে, যে প্রথম দিন থেকে তৃণমূল যে উদ্দেশ্যগুলো নিয়ে তৈরি হয়েছিল, যে সেন্টিমেন্ট ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমি জুড়ে দিচ্ছি আরজিকর কাণ্ডটা, এই জুড়ে দিচ্ছি এই কারণেই যে আপনার সঙ্গে যে এই কাণ্ড নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, আবার অভয়া কাণ্ডে কিন্তু এইভাবে মানুষ বিভিন্ন অঞ্চলে রাস্তায় নেমেছে। সেদিনের সেন্টিমেন্ট, মমতা ব্যানার্জি, বামফ্রন্ট তাড়াতে হবে, তাদের অত্যাচার, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে এসে মনে হয় সেই তৃণমূলের আদর্শগত দিক একদম নেই। ওনার মুখের উপরে এমন একটা মুখোশ পড়া ছিল, যেই মুখোশটা আমরা বুঝতে পারিনি। আমি তো ওনাকে একজন মহিলা বলে মানতে পারি না। একজন মহিলা তার মধ্যে মাতৃত্ববোধ থাকবে, তার একটা সেন্টিমেন্ট থাকবে, তার অনেক জিনিস থাকবে একজন মহিলার। ঠিক আছে, কিন্তু কোনো জিনিস ওনার মধ্যে নেই, সেই সব জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি না। আর সবথেকে বড় কথা, আমার স্বামী যখন মারা গেছেন তখন উনি অরূপ রায় 7 জন না 8 জন সিপিএম নেতার নাম বললেন, তার মধ্যে 3 জন এমএলএ ছিল। ঠিক আছে, এবার আমাকে বলছে ওরা মেরেছে। আমি বললাম না, আমি স্পটে বলেছি দাঁড়িয়ে, আমি বললাম ওরা মারেনি, আপনি মেরেছেন। আমি মিডিয়াতে ওনার সামনাসামনি হয়ে বলছেন। আর উনি একটা কথা বলেছিলেন মিডিয়াতে,
যে তপন আমার ভাই, তপনাকে আমি ভাইয়ের মতো দেখতাম, উনি যে তপনকে ভাইয়ের মতো দেখতো না, ওনার সাথে তপনের সাথে কতটা মানে দূরত্ব ছিল সেটা আমি আপনাদের দেখাবো। এই মুহূর্তে দেখাতে পারছি না, ঠিক সময়ে আমি দেখিয়ে দেবো যে দূরত্বটা কতটা ছিল। এবং সেই সাক্ষাৎকারে আমি দেখছিলাম একেবারে বলছেন উনি যে আপনার কথাও বলছেন, তা আপনি ভালো থাকুন পরিবার নিয়ে। হ্যাঁ বলছেন উনি। আর ওনার যেটা একটা বড় অভ্যাস আছে, বড় অভ্যাস যেন আছে, ওনার কাছে কেউ ধরুন দল, একই দলের দুটো ছেলে, মানে একই দলের দুটো ছেলে দুটো জিনিস নিয়ে তাদের মধ্যে কোনো মানে কোনো সমস্যা হয়েছে, তারা দুজনে ওনার কাছে গেলেন। এ গিয়েও বললো দাদা এই হয়েছে কি করব, ও গিয়ে বললো দাদা কি হয়েছে করো, ওকেও বলবে তুই ওকে মেরে দে, ওকেও বলবে যে তুই ওকে মেরে দে, মানে দুজনকেই উনি উস্কিয়ে দেবেন। যে মারবে, যে মরবে সে বাঁচবে, ওকে বলবে তোরা মার, ভাঙচুর কর, আমি আছি তো, মানে উনি লয়ার, উনি আছে তো। আবার ওকেও বলবে যে তুই মার, আমি আছি তো, দেখে নেবো। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার স্বামী যখন মারা যায়, স্পটে একজন হাওড়া কোর্টের ক্রিমিনাল উপস্থিত ছিল, তার নাম সমীর বসু রায় চৌধুরী। কী করছিলেন তিনি? লয়ার, ক্রিমিনাল লয়ার দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের থানা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে যেরকমভাবে অভয়ার মা বাবাকে করা হয়েছে, বডি দেখতে দেওয়া হয়নি, হ্যাঁ বডি দেখতে দেওয়া হয়নি, বডি পুড়ছে সেটা জানতে দেওয়া হয়নি, আমার সাথেও সেসব জিনিসগুলো হয়েছে। সরকারের টাকাটুকু দিতে হ্যাঁ আমার সাথেও সেসব জিনিস হয়েছে। আমার সাথে কি হয়েছে, আমি যখন আমার স্বামী মারা গেছে আমি খবরটা পাই, প্রথম আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে তো প্রথমবার আমাকে আর আমার বড় মেয়েকে আটকিয়েছে, যেতে হবে না, ঠিক আছে। যাই হোক, সাধারণ মানুষ বেরিয়ে বলেছে কেন উনি যাবেন না, ওনার স্বামী মারা গেছে উনি যাবেন, তা তারা আমাকে একটা প্রোটেকশান দিয়ে ওখানে পাঠায়। সেখান থেকে ছেলেরা প্রথমে আমাকে চলে যাও চলে যাও চলে যাও করে আমাকে করে, আমি বললাম না আমি যাবো না এখান থেকে। অনেক রিপোর্টার যেহেতু ছিল সেহেতু তারা আমাকে ধরে দেয়, আমি ওখান থেকে যাই না। পরে আমি যখন থানায় যাই তখন দেখি যে ওই ক্রিমিনাল লয়ার সমীর বসু রায় চৌধুরী হাওড়ার, উনি ওখানে থানায় রয়েছেন, ওনার জামা প্যান্ট ছেঁড়া, হাত ফাটা, আঙুল কাটা, এগুলো আমি দেখতে পাই ওনাকে, ঠিক আছে। এবং উনি, আমি জানতাম একটা পার্টির লোক, আমি বললাম দাদা তাহলে আমরা এফআইআরটা কীভাবে করবো, হ্যাঁ আমি আর আমার বড় মেয়ে বসেছিলাম, পুরো রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে আমার ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আরও 4-5 জন মিলে। এবং যেটা আরেকটা জিনিস করা হয়েছে, ওখানে তখন এসপি আসেন থানায়, এসপি এসে বলে যে বাবলু প্রসাদ কোথায়, যে পেছনে বসেছিল, হ্যাঁ বাবলু প্রসাদকে খোঁজ করতে গেছে পুলিশ, গিয়ে দেখে বাবলু প্রসাদ অলরেডি তার জামা কাপড় সব জলে ভিজিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে এই ষষ্ঠী গায়ন থেকে শুরু করে যারা ছিল তারা সব বাবলু প্রসাদের বাড়িতে গেছে। আর এই পুলিশকে পাঠানো হয়েছে বাবলু প্রসাদকে আনার জন্য, তোমরা যাবে কেন? এবং আমার দেওরকে বলা হয়েছে, ছোট দেওরকে, তোর বৌদিকে মুখ বন্ধ রাখতে বল, আমরা সব সাল্টে দেব। বৌদিকে মুখটা বন্ধ রাখতে বল, আমরা সব সাল্টে দেব। কি সাল্টে দেবে? সাল্টে কীভাবে দেবে? আমার স্বামী তো মারা গেছে, আমার বাচ্চারা তো বাবা হারা, তখন ও পড়তো বোধহয় সবে কলেজে উঠে গেছে ফার্স্ট ইয়ারে, আর ছোট ক্লাস 10-এ। এই সময় আমার স্বামী মারা গেছে, তারা পারবে তার বাবাকে ফিরিয়ে দিতে? আমার বয়স কত তখন ছিল, 46-47 বছর বয়স ছিল আমার, হ্যাঁ সেই সময় আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দিতে পারবে? তাহলে সাল্টেটা কী দেবে তারা? এবং সেই সময় তারা চক্রান্ত করে যেটা করে, বাবলু প্রসাদকে নিয়ে এসে এসপির ঘরে না ঢুকিয়ে তারা নিজেরা একটা ঘরে ঢুকিয়ে নিয়ে চলে যায়। মূল অভিযুক্ত ষষ্ঠী গায়েন, তিনি এখন ষষ্ঠী গায়েন, অসিত গায়েন, গোবিন্দ হাজরা, কল্যাণ ঘোষ, হ্যাঁ অরূপ রায়, আরও নাম আছে। ষষ্ঠী গায়েন এখন যে মূল অভিযুক্ত, বারবার মিডিয়ার ব্রিফিংয়ে এসছে, তিনি এখন তার খবর রাখেন? হ্যাঁ অবশ্যই রাখি। তিনি এমন একটা কাজ করেছেন, তার ছোট ভাই, মানে আপনারা গেলে হাইরোডে দেখতে পারবেন, বুমবাবার ছোট ভাইয়ের ছিল, ছোট ভাইকে এমন লোক দিয়ে মারিয়েছে, ছোট ভাই 1 বছর কোমায় আছে। আর ওনাকে বাড়িতে থাকতে দেওয়া হয় না, পুলিশ বলেছে তুমি এলাকায় থাকতে পারবে না, তুমি বাইরে চলে যাও। বাইরে কোথায় থাকো, তুমি এলাকায় ঢুকতে পারবে না। তার নিজের ছোট ভাই, সে 1 বছরের ওপরে সে কোমায় আছে এখন। তাহলে এদেরকে কি বলবেন আপনি? দলটা তো আপনারাই খেটেছিলেন, ক্ষমতায় এনেছিলেন, তারপরে দেখুন আমরা তো একটা
আদর্শগতভাবে আমরা দলটাকে এনেছিলাম। আমরা চেয়েছিলাম, আমরা কেন আপামর পশ্চিমবঙ্গবাসী চেয়েছিল যে এখানে একটা পরিবর্তন আসুক, পরিবর্তন পশ্চিমবাংলায় একটা আসুক। কারণ সিপিএম এখন যতই ভালো ভালো কথা বলুক, কিন্তু সেই সময় কিন্তু তারা সেইভাবে চলতো না। কারণ আমরা যে যেটা বসে আছি এটা সিপিএমের ড্রেন, এখানে কোনো কথা বলা যেত না, ঠিক আছে, কোনো কথা বলা যেত না তাদের প্রভাবে, এইরকম ছিল। তা যদিও সেই সময় থেকে আমরা এখানে প্রতিবাদ করে আসছি, প্রতিবাদ মানে আমরা সেই সময় থেকেই প্রতিবাদী। সিপিএম আমাদের বরাবরই, এখানে সিপিএমও আমাদের ভয় করে চলতো যে এরা আছে, অন্যায় কিছু করলেই কিন্তু এরা প্রতিবাদ করবে। সেই সময় থেকে আমরা রাজনীতিটা করে এসেছি। কিন্তু হলে হবে কি, বর্তমানে যা দেখছি, আর যা আমার স্বামীর মৃত্যুর পরে আমি যেটা দেখলাম, আমি 3 বার আমি চিঠি লিখেছিলাম মমতা ব্যানার্জিকে, একটা চিঠির উত্তরও উনি দেননি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ওনার নেতা মন্ত্রীরা অনেকে আমার বাড়িতে এসেছিল, তারা যেমন আমাকে পার্টিকুলার বলবো মালা সাহা, তারপরে এখন আইনমন্ত্রী ভদ্রমহিলা কি চন্দ্রিমা ভট্টাচার্য, এরা আমাকে বলছে যে তুমি গিয়ে দিদির পায়ে পড়ে ফেলো, পায়ে ধরে নাও, তাহলে দিদি তোমাদের একটা ব্যবস্থা করে দেবে। বললাম কেন, দিদি তো ক্ষমতায় এসছে আজকে আমাদের ঘাড়ে চেপে, তাহলে আমরা কেন তার পায়ে ধরতে যাব? আমি কোনো দিন যাব না তার পায়ে ধরতে। তার নেতামন্ত্রীরা এসে বলছে তুমি পায়ে ধরে ফেলো, তোমার একটা ব্যবস্থা করে দেবে, তোমার বাচ্চাদের ব্যবস্থা করে দেবে। একদম না, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে, তাও আমি ওনার কাছে যাব না। তারপরে আমি এখানে ব্যবসা করে খাই বলে, আমার বাড়ি এখানে আছে বলে, আমাকে তৃণমূলের কিছু গুন্ডা আমার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল আমার ব্যবসাকে নষ্ট করার জন্য। এবং সেখানে একটা ওই কী বলবো আটানার নেতা, সে বলছিল, তার কথা ছিল আমাকে এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে, সে এখানে আমাকে ব্যবসা করতে দেবে না। আর এই কারণে আমাকে 3 দিন জেল খাটতে হয়েছে। আমি ইতে ছিলাম ওই আলিপুর সেন্ট্রাল জেলে, আমি 2 রাত থেকেছি ওখানে। অভিযোগ আমি নাকি কারোর সাথে কারোর বাড়িতে ডাকাতি করবো বলে প্ল্যান করেছি। আমাকে যখন বাড়ির থেকে নিয়ে যাওয়া হয় নিশ্চিন্দা থানা নেয়, তখনও আমি জানতাম না কী কারণে আমাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। যেসব পুলিশরা এসে আমার ঘরে যাওয়ার সময় বলে বৌদি একটু চা খাবো, চা করুন, কাজে এসেছি, তারা এসে বলছে আপনি বাইরে বেরোবেন কি, নাহলে আপনার দরজা ভেঙে দেবো। আমি বললাম কেন, আপনাদের সাথে তো আমার সেরকম সম্পর্ক নেই, কী হয়েছে বলুন। তখন একজন আমাকে বাইরে থেকে বলছে বড়বাবু দাঁড়িয়ে গেছেন, তার আগে আমার শাশুড়ির ঘরে গেছে, মানে পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছে, ঠিক আছে। আমি দরজা খুলেছি, তখন দেখলাম একজন মহিলা মানে কনস্টেবল, সে আমার বাড়িতে ঢুকে এই আলমারির থেকে শাড়ি বের করে বলছে শাড়িটা পরুন আগে। বড়বাবু, আমি বললাম ঠিক আছে, আমি তো কোনো অন্যায় করিনি। আমি উঠলাম, আমি যখন নিশ্চিন্ত থানা পার হয়ে যখন আমি চলে যাচ্ছি, তখন জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। বলল হাওড়া থানায়, হাওড়া মহিলা থানায় আমাকে নিয়ে গেল। আমাকে 3টে অবধি বসিয়ে রাখলো ওখানে, চা ফা দিচ্ছে, কী খাবেন বলুন, এই করুন সেই করুন। আমি কেন এত তো আজ কেন এখানে নিয়ে আসে? বললো না আপনাকে সুস্থ রাখতে হবে। আমি বললাম ও আচ্ছা। তখন 3টে অবধি আমার হাতে মোবাইল ছিল, আমি সবাইকে ফোন করেছি। আর আমি বাড়ি থেকে বেরোবার সময় আমার মেয়েকে আর এবিপি আনন্দকে ফোন করে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি সমস্ত রিপোর্টাররাই রয়েছে। তা সেইভাবে সেই জায়গাটায় আমাকে কিছু করতে পারেনি ওরা, এবং অনেক লোক গেছে ভেতরে ঢুকে বলেছে ওনাকে যেন ওই সেলে না ঢোকানো হয়। হ্যাঁ, তারপরেও যাই হোক, ওই 10 মিনিট না 15 মিনিটের মতো ঢুকিয়েছিল আমাকে। ঢুকিয়ে নিয়ে যখন আমি বাইরে বেরোচ্ছি সেল থেকে, তখন দেখছি সব মানে কি বলবো, ওই মানে কোনো ঝামেলা হলে যে সেই সব জিনিসপত্র ঢাল তরোয়াল নিয়ে ওরা বেরোয়, সেসব নিয়ে সব দাঁড়িয়ে আছে। আমি বললাম কী ব্যাপার, হ্যাঁ এত ঢাল তরোয়াল কেন? হ্যাঁ, আমি তো এমন কিছু করিনি। পুরো এসে যেই আমি দরজাটায় দাঁড়িয়েছি, আমাকে ধাক্কা মেরে গাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দিয়ে আমার মাথাটা ওই সিটের নিচে ঢুকিয়ে দিয়ে এবার আমাকে বেমালুম বুট দিয়ে লাথি, মানে লাথি মারতে মারতে এমন অবস্থা হয়, আপনারা জানেন হাওড়া যে কোর্ট আছে, হাওড়া কোর্টের এই পাশে হচ্ছে থানা, আর রাস্তার এই পাশে হচ্ছে সিজিএম। ওইটুকু রাস্তা, মানে রাস্তার গেট থেকে সিজিএম পর্যন্ত নেওয়ার জন্য আমাকে একটা গাড়ি ব্যবহার করা হয়েছে। এবং যখন ওরা করে ওরকম, আমি অসুস্থ হয়ে পড়ি, তখন সিজিএম যিনি ছিলেন উনি বলেছেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যান, হসপিটাল থেকে নিয়ে আসুন, তারপরে আমি আলোচনা করব আপনাদের সাথে, ঠিক আছে। তারপরে ওরা হাওড়া হসপিটালে আমাকে ভর্তি করে ওখানে কিছু রেখে তারপরে নিয়ে এসে তারপরেও সিজিএম অর্ডার দেন, উনি যে আলিপুর জেলে যাবেন, ওনারা শনিবারে ব্যাপারটা করেছিল, হ্যাঁ মাঝখানে রোববার,
কোর্ট বসবে না, ছুটি। হ্যাঁ, কিন্তু সিজিএম আমাকে বলে দিয়েছিল যে উনি সেন্ট্রাল জেলে থাকবেন, কিন্তু উনি হাসপাতালে থাকবেন, উনি অসুস্থ, উনি হাসপাতালে থাকবেন। তারপরে দিন সোমবার যথারীতি আমাকে কোর্টে নিয়ে আসা হয় এবং সেদিন অনেকেই দাঁড়িয়েছিলেন, বিকাশ ভট্টাচার্য আছেন, মিহির ব্যানার্জি আছেন, তারপরে ভারতী মুখশুদ্ধি, সব্যসাচী চ্যাটার্জি, আরও ওখানকার অনেক ছেলে, ঠিক আছে, সে বলতে পারবো না, শুধু সিপিএম না, সিপিএম কংগ্রেস সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে ওখানে দাঁড়িয়ে ওনারা করেছেন। বিশেষত আমি ধন্যবাদ দেবো মিহিরবাবুকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতী মুখশুদ্ধি, হ্যাঁ এনাদের তো, কারণ সব্যসাচী আমার লড়াইটা লড়ছে, এনারা হাইকোর্টের অত বড় উকিল হয়েও ওনারা এসে আমার জন্য ওখানে লড়াই করেছেন। হ্যাঁ, লড়াই করে ওনারা আমার বেল করে এনেছেন এখানে। মানে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাকে মানে ওরা কী বলবো আঘাত করতে চেষ্টা করেছে। প্রথমে দেবী, আমি একেবারে শেষ করার আগে যদি আমি একটু জানতে চাই যে ফাঁসির ব্যাপারটা, যে এতক্ষণ বিচারের ব্যাপারটা হলো, সঞ্জয় রায়ের ফাঁসি খুব দ্রুততার সঙ্গে চাইছেন মুখ্যমন্ত্রী, শেষ প্রমাণটুকু রয়েছে এখনো পর্যন্ত এটাকে উনি চাইছেন ওই সালটিয়ে দিতে চাইছেন, এক কথায়, যেটা উনি নিজে মুখে বলতে পারছেন না, উনি চাইছেন ব্যাপারটা সালটে দিতে। কারণ সঞ্জয় যদি আজকে কিছু করার পর, সঞ্জয় যদি ধরুন কিছুদিন গেল, তারপরে ওর মনে হলো যে না আমি কাজটা ভুল করছি, আমার কাজটা বলে দেওয়া উচিত, হ্যাঁ আমি বলে দিই, হ্যাঁ সেটা যদি করে, ওর আবেগ থেকে, ওর হৃদয় থেকে, ওর মানবিকতা থেকে যদি কিছু থাকে, ওর যদি করে থাকতে পারে, উনি চাইছেন এই যে প্রমাণটা আছে এটাকেও নষ্ট করে দিতে। প্রমাণ তো অলরেডি উনি নষ্ট করে দিয়েছেন, যা যা প্রমাণ আছে উনি নষ্ট, মানে 3 দিন 4 দিনে উনি সব নষ্ট করে দিয়েছেন উনি। আপনারা জানেন না, আমার স্বামী যখন মারা যায়, আমরা যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ে দেখে গেছি প্রচুর রক্ত পড়ে আছে, প্রচুর রক্ত, মানে কোনো এক জায়গায় গর্তের মধ্যে জল ঢাললে যেরকম হয় সেই রকমভাবে রক্ত রাস্তার মধ্যে পড়ে আছে। কিন্তু আমরা যখন রাস্তার এপার থেকে ওপারে আসছি, আসার সময় তখন দেখছি কিচ্ছু নেই, ওখানে পিচ ঢালাই হয়ে গেছে। একটা কথা বলতে পারেন, তখন তো তারা, বা আমার স্বামী 6 তারিখে মারা গেছে, ওরা 11 তারিখে ক্ষমতায় এসছে, 11 তারিখে ক্ষমতায় এসছে। কিন্তু এই যে মাঝের সময়টাই কিন্তু ওরা প্রমাণ লোপাটের জন্য বেছে নিয়েছিল। কারণ আমরা সবাই জানি, আমরা পশ্চিমবঙ্গের সবাই জানি যে তৃণমূলই ক্ষমতায় আসছে, এবং তখন দেখবেন থানা থেকে, আবার যে কোনো অফিস থেকে, যে কোনো জায়গায় আপনি যান, মোটামুটি মানুষ তৃণমূলের কথাই শুনতো। হ্যাঁ, তৃণমূলের একটা অধিকার এর মধ্যে এসে গেছিলো। ওরা এই জিনিস করেছে, এইভাবে প্রমাণ লোপাট করেছে। মানে ওখানে এক বিন্দু রক্ত আমরা পড়ে দেখতে পারিনি। আমরা 10টায় গেছি, আমরা যখন রাত ভোর 4টে 4:30 ফিরছি, ঠিক আছে, থানা থেকে, তখন দেখছি ওখানে 1 ফোঁটা রক্ত নেই, রাস্তাটা অলরেডি পিচ হয়ে গেছে। আমি যদি একেবারে ছোট্ট করে যদি শেষ করতে বলি এভাবে, যে তপন দত্ত আজকে নেই, কিন্তু তার স্মৃতি তো রয়ে গিয়েছে। আমাদের যদি সেই স্মৃতির পাতা থেকে 2-1টি স্মৃতি আমাদের সামনে বলেন, তাহলে আমরা এইভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি। দেখুন, স্মৃতি বলতে যেটা, উনি খুব মানুষকে ভালোবাসতেন, সব মানুষকে সমান চোখে দেখতেন। একজন রিপোর্টার এলেও যেরকম দেখতেন, একজন ডাক্তারকেও সেরকম দেখতেন। আর কী বলবো, একটা যদি রিক্সা চালায়, সে আসে, তাকেও সেরকম দেখতেন। মানে আমার টেবিলে, ওই টেবিলে, উনি ওই টেবিলে বসতেন, ওই টেবিলে আমাদের 1 ফ্লাক্স চা করা থাকতো, আর ওই কাপ থাকতো, যে আসবে তার থেকেই উনি ঢেলে চা খাওয়াবেন। আর উনি কারোর কাছ থেকে কোনোদিনও 1 পয়সা নেননি। উনি যেটা করে গেছেন, নিজের ঘরের পয়সা খরচা করে উনি পার্টির সেবা করে গেছেন। আমি যখন বলতাম যে আমারও তো 2 মেয়ে আছে, দেখতে হবে, বলতো আমি এখন মানুষের জন্য করছি, মানুষ আমার জন্য করবে।